হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 9 হিস্ট্রির আমরা প্রথম চ্যাপ্টার ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, তার আমরা একদম ছোট প্রশ্ন উত্তর অর্থাৎ 1 নম্বর আর 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো করছিলাম। 1 নম্বর আর 2 নম্বরের প্রশ্ন উত্তর কিছু তোমাদের দিয়ে দিয়েছিলাম, বাকি এখন আমি দিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? এরপরে যেটা থাকবে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, চ্যাপ্টার 1-এর যে বড় প্রশ্নগুলো আছে বা ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসে সেটা নিয়ে আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো প্রত্যেকে চ্যানেলে চোখ রাখবে, নোটিফিকেশন অন রেখে দেবে। বাংলার তোমাদের কলুঙ্গে দেশে ঝড় বৃষ্টি, ধীবরের বৃত্তান্ত, সমস্ত গল্পগুলো, কবিতাগুলো আমি কিন্তু করিয়ে দিয়েছি, তার প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি। প্রত্যেকে যারা দেখোনি চ্যানেল ওপেন করে অবশ্যই দেখে নিও, প্লেলিস্ট নিজেদের ক্লাসের ওপেন করো বা ফার্স্ট ইউনিট টেস্টের প্লেলিস্টটা ওপেন করে দেখে নিও, ঠিক আছে? বুঝিয়েও দিয়েছি আমি। যাই হোক, আর কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, যারা আমার রেগুলার স্টুডেন্ট অবশ্যই কমেন্টস করো, যারা নতুন দেখছো প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো, আর অন্য কিছু ইম্পর্টেন্ট দরকার থাকলে অবশ্যই কমেন্টস করে আমায় জানিও, ঠিক আছে? শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন দেখো, বলেছে ফরাসি সমাজে সাকুলত কাদের বলা হতো? উত্তর আমরা লিখব, ফরাসি সমাজে সাকুলত বলতে বোঝায় শহরবাসী, খেটে খাওয়া সাধারণ মানুষদের। এর মধ্যে ছিল দিনমজুর, কুলি, মালি, ভিস্তি যেটা জলবাহক বলা হয়, কাঠুরে, ঢাকর, গৃহভৃত্য যারা হয় তাদেরকে প্রভৃতি। ফরাসি বিপ্লবে সাকুলতদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নেক্সট, পরের প্রশ্ন বলেছে ফরাসি সমাজে বুর্জোয়া কাদের বলা হয়? উত্তর লিখব, ফরাসি সমাজে বুর্জোয়া বলা হতো তৃতীয় সম্প্রদায়ভুক্ত মধ্যবিত্তদের। এরা ছিলেন বিদ্যা, বুদ্ধি ও ধনবলে বলীয়ান, কিন্তু বংশকৌলীন্যের অভাবে তারা সমাজ ও রাষ্ট্রে বিশেষ মর্যাদা পেতেন না। এরা ছিলেন অধিকারহীন শ্রেণী। বুর্জোয়াদের মধ্যেও 3টি স্তর ছিল: উচ্চ বুর্জোয়া, মধ্য বুর্জোয়া আর নিম্ন বুর্জোয়া। নেক্সট, পরের প্রশ্ন বলেছে অভিজাত বিদ্রোহ কি? উত্তর লিখব, অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে ফরাসি রাজা ষোড়শ লুই 1788 খ্রিস্টাব্দে দেশের সমস্ত প্রাদেশিক পার্লামেন্ট মুলতুবি করেন এবং সকল সম্প্রদায় থেকে কর আদায়ের উদ্যোগ নেন। এতে ক্ষুব্ধ হয়ে সুবিধাভোগী অভিজাত শ্রেণী রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। এই ঘটনা অভিজাত বিদ্রোহ বা অভিজাত বিপ্লব নামে পরিচিত। পরের প্রশ্ন, আসিয়ারিজম বলতে কি বোঝায়? উত্তর লিখব, আসিয়ারিজম কথার অর্থ হলো প্রাচীন আমল। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে বুর্ব রাজাদের আমলে আসিয়ারিজম বলা হতো। এই সময় রাজনৈতিক অবস্থা ছিল স্বৈরাচারী, সামাজিক অবস্থা ছিল বৈষম্যমূলক, অর্থনৈতিক অবস্থা ছিল ত্রুটিপূর্ণ। ফরাসি বিপ্লবের এই পুরাতনতন্ত্রের অবসান ঘটিয়েছিল। নেক্সট, পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব বলা হয় কেন? উত্তর লিখব, টেনিস কোর্টে শপথ গ্রহণের সময় যাজক ও অভিজাত সম্প্রদায়ের কিছু সদস্য তৃতীয় শ্রেণীর অর্থাৎ বুর্জোয়াদের সঙ্গে যোগ দেন। রাজা ষোড়শ লুই তাদের দাবির কাছে নতি স্বীকার করেন এবং মাথা পিছু ভোট অধিকারের দাবি মেনে নেন। এইভাবে ফ্রান্সে তৃতীয় সম্প্রদায় অন্তর্ভুক্ত বুর্জোয়ারা বিপ্লবের ক্ষেত্রে এগিয়ে আসে ও নেতৃত্ব দেয়। এই ঘটনাকে বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। নেক্সট, পরের প্রশ্নে চলে যাব। তাহলে কি হলো, এইভাবে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় অন্তর্ভুক্ত বুর্জোয়ারা বিপ্লবের ক্ষেত্রে এগিয়ে আসে ও নেতৃত্ব দেয়। এই ঘটনাকে বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। নেক্সট, পরের প্রশ্ন, ফ্রান্সের 1789 খ্রিস্টাব্দে ফরাসি জনগণের বিদ্রোহকে ফরাসি বিপ্লব বলা হয় কেন? উত্তর লিখব, এই যে প্রশ্নগুলো বলছি এগুলো কিন্তু সব 2 নম্বরের প্রশ্ন। উত্তর লিখব, বিপ্লব কথার অর্থ হলো কোনো প্রচলিত অবস্থার অতি দ্রুত ও কার্যকরী পরিবর্তন। 1789 খ্রিস্টাব্দে ফরাসি জনগণ ফ্রান্সে প্রচলিত সমাজ, রাষ্ট্রনীতি, অর্থনৈতিক ক্ষেত্রে এক ব্যাপক ও সর্বাত্মক পরিবর্তন সাধন করেছিল। এই বিদ্রোহকে ফরাসি বিপ্লব বলা হয়। ফরাসি বিপ্লবের সঙ্গে যুক্ত কয়েকজন দার্শনিকের নাম লেখো। উত্তর আমরা লিখব, ফরাসি বিপ্লবের সঙ্গে যে সকল দার্শনিকরা যুক্ত ছিলেন তাদের মধ্যে
উল্লেখযোগ্য হলেন মন্তেস্কু, রুশো, ভলতেয়ার, ডেনিস দিয়েরো, দ্য অ্যালেমবার্ট প্রমুখ। নেক্সট পরের প্রশ্ন, ভলতেয়ার কে ছিলেন? ভলতেয়ারের রচিত দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর লিখব, ভলতেয়ার ছিলেন একজন বিখ্যাত ফরাসি সাহিত্যিক ও দার্শনিক। তার লেখা দুটি গ্রন্থ হলো, 1 নম্বর হচ্ছে কাদিত আর 2 নম্বর হচ্ছে লেতর ফিলজোফিক। ওকে, নেক্সট পরের প্রশ্ন, মন্তেস্কু কে ছিলেন? মন্তেস্কুর রচিত দুটি গ্রন্থের নাম। মন্তেস্কু ছিলেন একজন বিশিষ্ট ফরাসি দার্শনিক। তিনি ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ও রাজার ঐশ্বরিক ক্ষমতার ধারণের বিরোধী। ফরাসি বিপ্লবের পূর্বে তার মতবাদ ফরাসিদের প্রভাবিত করেছিল। মন্তেস্কুর রচিত দুটি গ্রন্থ হলো, প্রথম গ্রন্থটা আমরা লিখব দ্য স্পিরিট অফ ল, আর দ্বিতীয়টা হচ্ছে দ্য পার্সিয়ান লেটারস। নেক্সট পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়? উত্তর, ফরাসি বিপ্লবের জনক, উত্তর পয়েন্ট করে লিখব আমরা, ফরাসি দার্শনিক রুশকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। নেক্সট, ফরাসি বিপ্লবের বাইবেল লিখব, ফরাসি দার্শনিক রুশ রচিত সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়। নেক্সট, রুশো বিখ্যাত কেন? তার রচিত দুটো গ্রন্থ। উত্তর আমরা লিখব, রুশো ছিলেন ফরাসি বিপ্লবের প্রাক্কালের সর্বশ্রেষ্ঠ দার্শনিক। তার রচিত দুটি গ্রন্থ, প্রথম গ্রন্থটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট, যেটা সামাজিক চুক্তি, আর একটা অরিজিন অফ ইনইকুয়ালিটি, মানে অসাম্যের উৎস। নেক্সট পরের প্রশ্ন, ডেনিস দিয়েরো ও দ্য অ্যালেমবার্ট কেন বিখ্যাত? উত্তর লিখব, ডেনিস দিয়েরো ও দ্য অ্যালেমবার্ট ছিলেন বিপ্লব পূর্ববর্তী সময়ের বিখ্যাত দুই পণ্ডিত। তার সমকালীন পণ্ডিতদের সহযোগিতায় 35 খণ্ডের বিশ্বকোষ রচনা করেছিলেন। নেক্সট পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা কী ছিল? উত্তর, মন্তেস্কো, ভলতেয়ার, রুশো প্রমুখ ফরাসি দার্শনিকগণ প্রাক বিপ্লব ফ্রান্সের সমাজ, অর্থনীতি, রাষ্ট্রনীতির প্রকৃত স্বরূপ জনগণের সামনে উন্মোচন করেছিলেন। এর ফলে জনগণের মধ্যে বিপ্লব মনস্কতা তৈরি হয়েছিল। নেক্সট পরের প্রশ্ন, দার্শনিকদের রচনা ফরাসিদের উদ্বুদ্ধ হতে কিভাবে সাহায্য করেছিল? উত্তর, দার্শনিকদের প্রভাব লিখব, প্রাক বিপ্লব ফ্রান্সে রাজনৈতিক দল ও সংগঠন ছিল না। ছিল না। সেই অভাব পূরণ করেছিল বুদ্ধিজীবী ও দার্শনিকরা। এরা বক্তৃতা ও লেখনীর মধ্য দিয়ে জনগণের আশা, আকাঙ্ক্ষা ও বিক্ষোভকে ভাষা যোগায়। ফ্রান্সে দার্শনিকদের লেখা নানা পুস্তক, পুস্তিকা, পত্র, পত্রিকা প্রকাশিত হয়। কাফে, রেস্তোরাঁ ও সালোতে দার্শনিকদের মতবাদ নিয়ে আলোচনা হতো। ফলে সাধারণ অশিক্ষিত মানুষজন এই সময় আলোচনা শুনে রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও যাজকতন্ত্রের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেছিলেন। তারা চার্চের দুর্নীতি ও নৈতিক অধঃপতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। নেক্সট, রাজা ষোড়শ লুই কত খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের অধিবেশন ডেকেছিলেন? এর আগে কত খ্রিস্টাব্দে এর শেষ অধিবেশন বসেছিল? উত্তর, রাজা ষোড়শ লুই 1789 খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের অধিবেশন ডেকেছিল। এর আগে 1614 খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের শেষ অধিবেশন বসেছিল। নেক্সট পরের প্রশ্ন, ফ্রিজিওক্র্যাটস কাদের বলে? উত্তর লিখব, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে এক শ্রেণীর অর্থনীতিবিদের আবির্ভাব হয় যারা অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন। তাদের ফ্রিজিওক্র্যাটস বলা হয়। এই মতবাদের প্রবক্তা হলেন কুয়েসনে, অ্যাডাম স্মিথ প্রমুখ। এই অর্থনীতিবিদরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের বিরোধিতা করেন।
নেক্সট পরের প্রশ্ন, স্টেটস জেনারেল কি? ফ্রান্সের রাজা ষোড়শ লুই কোন স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন? উত্তর, স্টেট জেনারেল হলো ফ্রান্সের জাতীয় সভা। স্টেট জেনারেলের অধিবেশনে আহ্বান করেন রাজা ষোড়শ লুই। স্টেটস জেনারেল অধিবেশন ডেকে জনগণের উপর বাড়তি কর ধার্য করতে চেয়েছিলেন। ফ্রান্সের তৎকালীন অর্থসংকট থেকে মুক্তিলাভের জন্য তিনি স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন। নেক্সট পরের প্রশ্ন, স্টেট জেনারেল অধিবেশনের তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা কি কি দাবি করেছিল? আরেকবার বলবো প্রশ্নটা, স্টেট জেনারেলের অধিবেশনের তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা কি কি দাবি করেছিলেন? উত্তর, 1789 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত স্টেট জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা দুটি প্রধান দাবি করেছিলেন। দাবিগুলি হলো বলে আমরা লিখব, যৌথ অধিবেশন পয়েন্ট করে লিখব, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে যৌথ অধিবেশন করতে হবে। 2 নম্বর দেব মাথাপিছু ভোট, এখানে দেব জাতীয় সভার সব সদস্যদের মাথাপিছু ভোটের অধিকার দিতে